অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬৪। প্রায় বিকেল হয়ে এসেছিল, কিন্তু বড়ঘরের সময়কাল ও আলোর অস্তিত্ব নেই। আব্দুল আহাদ কয়েক লোকমা খাবার মুখে দিয়েই গলগল করে বমি করে ফেল, এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এল। অন্তু বসলে আব্দুল আহাদ অন্তুর হাতখানা চেপে ধরে। আবারও বমি করতে চায়। পেটে খাবার পড়ে না কতদিন ঠিকমতো। লালাঝড় শুধু, সাথে রক্ত। গপাক আরামে খেয়ে উঠল। আব্দুল আহাদ মেঝের উপরই টানটান হয়ে শুয়ে পড়ে। অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয়। খাওয়ার পানি চাইল, কিন্তু খেতে পারল না। অন্তু এক দৃষ্টে চেয়ে থাকে আব্দুল আহাদের জীর্ণ মুখটার দিকে। অন্তু যতবার বড়ঘরে এসেছে, বাচ্চারা স্বস্তি পায়, সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে, কিছু আশা করে। তারা জানে না অন্তুর হাত বাঁধা। এটাও জানে না অন্তু আজ ভীষণ নিঠুর, উদ্দেশ্যপ্রবণ, স্বার্থপর। অন্তু কিছুই করল না। সে আজ একটুও তামাশা করতে চায় না। জয় আমিরের সঙ্গে আপাতত সে একটুও রেশারেশি চায় না। সে এখানে আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায়। জয়ের সঙ্গ চাই তার, ততটা গভীর সঙ্গ, যাতে সে জয় আমির নামক অতল গহ্বরের অন্তত মুখটার আপাত হদিশ পায়। বাকিটা সে বোঝে। সে জয় আমিরকে আত্মস্থ করেছে। সে জয় আমিরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, কখনো খেপিয়ে তুলে, কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে। শুধু জানা বাকি কিছুটা। তা জানলেই যে কোনো একটা গুড সিদ্ধান্ত। ওরা অনেকদিন পেট ভরে খাবার পেয়ে কেউই শীতে পারছিল না। চোখমুখ উল্টে আসছিল, অসুস্থতা বাড়ল সবার। অন্তু জয়ের খুব পাশে গিয়ে বসে, জয়ের এটো হাতে খুব ধীরে পানি ঢালতে ঢালতে বলে, দেখতে ভালো লাগছে না ওদের দুর্ভোগ। হোক যে কারণেই, সেসব বিতর্কিত। আপাতত তা বুঝতে না যাই। শুধু জানা ভালো, ওরা নিষ্পাপ, নাবালক। ওদেরকে মেরে ফেলুন, অথবা বেঁচে থাকতে দিন। জ্বর হাত দুটো আরাম করে ধুয়ে চোখ তুলে তাকাল, এরপর বলল, ওরা মরে গেছে না বেঁচে আছে সেইটা আগে ক্লিয়ার করো। ওরা বেঁচে থেকে থেকে রোজ মরছে। আপনি বোধহয় বোঝেন এই বেঁচে থাকাটা। ভ্রু উচায়, আমি বুঝি না কি? বোঝেন? আপনি এভাবেই বেঁচে বেঁচে মরেছেন বহুকাল। তাই নাকি? তাকাল জয়। আন্দাজে ঢিল ছুড়লে আম পড়বে। দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালের মৌচাকে লাগল। এরপর মৌমাছির কামড়ের ভয় পেতে বলছেন? জয় হেলে দুলে হাসল। ক্ষেত্রবিশেষ চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয়। তার যত বাজে কথা, আবোলতাবোল রসিকতা বাহার। কাজের কথা অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান দিয়ে। অতি রসিকতার জেরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ পাড়ার। সেই সুযোগ কাটতেই জয়ের রসিকতার আয়োজন, এত আন্তরিকতাহীন চলন। অন্তুর আবিষ্কার এসব। তো আমি চরম মাপের খিলাড়ি তাইলে? তবু তুমি শালি কদর করলা না। জয়ের চোখের মেটে রঙামণিতে চোখের নজর ফেলে অন্তু, আফসোস, আপনার বাঁচার লোভ নেই। মরার শখও নেই। চাইলেই মেরে দিতে পারতে। কত রাত সুযোগ গেল। ভয় অথবা অনীহা নেই যে? না না, তুমি আসলে আমার প্রেমে পড়ছ। খালি শিকার যাও না। তো একটা চ্যালেঞ্জ জিতলাম। কি কও? চোখ মারল জয়। অন্তু বলে, মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে? সত্যি বলুন। ভয় পান না আপনি মরণে? ব্যাপারটা জটিল হয়েছে এখানে। অপবাদ দিচ্ছ ডিয়ার। ছেড়ে দাও। আমি খুব ভীতু। তুমি জানো না তাই বলছ। অন্তুর ওড়না টেনে নিয়ে ভেজা হাতটা মুছল জয়। অন্তু তির্যক হাসল। দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যায়, পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে, লোক আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহারা দুর্বল কাঙালকে না দেখে ফেলে, সেসব ব্যাপারে ভীষণ ভীত আপনি। জানি তো। অস্বীকার করছি বুঝি। অন্তুর বাক্যবিন্যাসে এক প্রকার অভিজাত নাটকীয়তা ছিল, যা শুনতে শ্রুতিমধুর ও অদ্ভুত শোনাল। শব্দ করে হাসল। সর্বহারা আমি? আমার ব্যাপারে এসব ভুলভাল কথা কোনো শালা শেখায় তোমাকে? অন্তু নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে স্বল্প হাসল। আপনার সেই শালার নাম মোস্ট প্রবাবলি আমির। চকিতে তাকায় জয়। ভ্রু কুচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ। অন্তুর স্থির চোখের ঘন পাপড়িতে যে বিরোধের আগুন। মসৃণ ঠোঁটে কত আওয়াজহীন প্রতিবাদ। কঠিন ধোক গেলার মাঝে অসহ্যকে সহ্য করার অব্যর্থ চেষ্টারা। আর মাথায় টানা লম্বা ঘোমটায় জড়িয়ে থাকা আমিরের নাম। জয় দেখে শেষ। অল্পক্ষণ দেখে। এরপরই চট করে অন্তুর কালচে পানির পুরনো গভীর কূপের মতো চোখের মণি থেকে চোখ সরায়।
এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয়। অন্তু মেঝেতে ঠেসে বসে জয়ের পাশে। মাথার ওড়নাটা কপাল অবধি টানে। জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী, অনৈতিক জমিদারের মতন দেখায়, আর অন্তু তার বিরোধী পুণ্যবতী গিন্নি। আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তুর। জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সে শুরু থেকেই, কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে। বসে থাকে দুজন অনেকক্ষণ। কেমন যেন পারিপার্শ্বিক হালটা। ২৭টা ক্ষতবিক্ষত বন্দিদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলোবাতাসহীন ইস্পাতের গুদামে। তার একপাশে দুটো নরনারী পাশাপাশি খুব কাছে বসে থাকে চুপচাপ। কেউ কারো দিকে একবারও তাকায় না। প্রগাঢ় শ্বাসের উঠানামা চলে কতক্ষণ। নিগুড় রহস্যের পাক ঘোরে সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলীর হাওয়ার মিলনে। জয় নিজের বা হাতের তালু মেলে ধরে অপলক চেয়ে থাকে সেদিকে। ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস। জয়ের যে কত সব উদ্ভট খেয়াল জাগে ক্ষণে। পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলো। আশাপাশটা ভয়ানক। কিন্তু অন্তুর ভয় লাগে না। বিশাল বিশাল লৌহচুল্লি, ছাই, কয়লা, রাসায়নিক পদার্থ, ছাঁচ, হাতল, নোংরা চটের বস্তা, মানুষের হাড়, লোহার খণ্ড, কার্বন কোক সংরক্ষণের পাত্র, লোহার তৈরি খাম্বার আকৃতির বিশাল বিশাল গোলক, কত কি ছড়িয়ে আছে। টিমটিমে বাতি জ্বলছে। আধো অন্ধকারে ভ্যাপসা দুর্গন্ধ সব মিলিয়ে। অন্তু শেষবে চোখ নিবদ্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায়। আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব, জয় আমির। আমি জানি দেখব। আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর দৃশ্যমান হবে না। আপনি হাসবেন, খুব হাসবেন সেদিন একবার। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ায় কেঁদে উঠবে। আর আপনি ঠিক ততটাই হাসবেন। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। জয় হাতের তালুতে আস্তে আস্তে ৫টা আঙুল গুটিয়ে মুঠ পাকিয়ে গা দুলিয়ে হাসে। তোমার আল্লাহ তোমার ফরিয়াদ মিছিমিছি হলেও কবুল করুন। আমিরকে তিনি অসহায় করুন। আমিন। অর্থাৎ আপনাকে অসহায় করা অসম্ভব। আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন? সহায় করতে পারেননি। অসহায় করতে পারবেন ভাবছ কেন ঘরওয়ালি? শুড নট বি ফরগোটেন, ঘর ভাঙতে সেই ঘরামির দরকার পড়ে যে ঘরামি ঘর বানিয়েছিল। অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি গড়েছেন যে। আর আপনার ধারণা আপনাকে আপনি গড়েছেন। ভাঙলে কেবল আপনি ভাঙতে পারেন, আর কিছুই না। তাই অন্তু না তাকিয়েও টের পায় এতক্ষণে জয় তাকিয়েছে তার দিকে। সে তাকা জয়ের চোখে। দুজনের চোখ জ্বলজ্বল করে জ্বলে ক্ষণকাল। কোনো এক মুহূর্তে দুজন একসাথে চোখ ফেরায় দুদিকে। চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয়তো তাদের। চোখের ভাষায় কথা বলা সম্পর্করা হয় ভীষণ ভয়ানক। ওসব সম্পর্ক তাদের নয়। তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে ছক পরিকল্পনা একে পরস্পরের বুকে ছুরি গাঁথার। রিমি সবকিছু গোছগাছ করে আবারও এলো। তার মুখ স্লান, চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ণ। সেদিন জয় ওদের সরাল না। বেখেয়ালি লাগছিল তাকে ভীষণ। হাঁটু খাড়া করে মেঝেতে বসল। মুরসালিন ঢালাই দেয়ালে পিঠ ঠেকায়। গোটা শরীরে ক্ষত। চিকিৎসা অথবা ওষুধ পড়েনি সেসব ক্ষতে। ওরা মোট ২৭ জন। তার মধ্যে বড় ৬ জন। মুরসালিন বাদে আরও আছে তারিক, আশরাফ, নাইম, তৌফিক, ইমদাদ। এরা সব ২০১৪-১৫-এর শুরুর জ্বালাও পোড়াও আন্দোলনের সহিংসতায় জড়িত ছিল। রাজধানীর বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সবগুলো। গাড়ি জ্বালিয়েছে, মানুষ পুড়িয়েছে, ইটপাটকেল, ককটেল ছুড়েছে, রাস্তায় অবরোধ করেছে। কঠিন অপরাধ। পুলিশ পেলে ছাড়বে না। হামজা এলো অন্ধকুটিরে। সাথে বাপ্পি মণ্ডল, কামরুল, চয়ন, দোলন। এই ২৭ জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি। এখন আর স্টেটমেন্ট বা হদিশ দরকার নেই। তবে একদম আলোচনাহীনভাবে কারো গায়ে হাত লাগানো যায় না। ও হামজা বসে রইল চুপচাপ। তাদের কোনো কাজ নেই। অন্তুর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি। মুরসালিন নিজেদের সপক্ষে কথা বললে কথাও বলা যায় না। কথাও যুক্তিতে পটু হওয়া উচিত। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা ভরা। মুরসালিনের চেহারার কাঠামো নিরেট। অয়ত্নে দাড়ি বেড়ে যাওয়ায় দেখতে আরও কেমন যেন লাগছিল দেখতে। বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেই খ্যাতকর্মী। শিক্ষিত মানুষ।
রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন। তিনি মুরসালিনকে জিজ্ঞেস করলেন, এই যে এইসব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও, লাভ কি হচ্ছে? মুরসালিন স্বভাবসুলভ হাসল, একটা গল্প শুনবেন স্যার? গল্প? জি স্যার, গল্প। দোলন সাহেব তাকিয়ে রইলেন। মুস্তাকিম মহানের মতোই দেখতে অনেকটা, তবে মুরসালিনের চেহারাটা কিছু ধারালো। মুস্তাকিম খুব গম্ভীর ছিল এবং স্বল্পভাষী, চুপচাপ, নিঃশব্দ চলন। ছোটটা হয়েছে চতুর, চঞ্চল। মুরসালিন বলল, পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল। তাদের মধ্যে একটুও বনিবনা ছিল না, কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে। সে সারাটা দিন অপর মহিলাকে খিস্তি করত। লোক বিরক্ত ছিল সেই মহিলার উপর। একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, আচ্ছা, ও তো একদম চুপ, অথচ তুমিই খালি এমনে চেঁচাও, পাড়ায় নাম খারাপ হয় তোমার। মহিলা দুঃখের সাথে বলল, আপনারা খালি আমার চেঁচানোটা দেখেন, শোনেন, অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার উপর দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে। আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই। দোলন সাহেব কপাল জড়ালেন। মুরসালিন হাসল, আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার? দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো, সুজোরের বাচ্চা, তোর ফ্যাদা প্যাচাল শুনতে আসি নাই আমরা এখানে। দোলন সাহেব চয়নকে সরিয়ে দিলেন। বললেন, তোমার অপরাধ কি জানো তুমি? বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি। এটা আপনাদের ধারণা। আমাদের ধারণা? সত্যি নয়। আংশিক সত্যি। বাকিটা মিথ্যা কিভাবে? সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরে শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন, শিক্ষিত ছেলে তুমি, জানাশোনা নেহাত কম নয়। পথটা কি ঠিক তোমাদের? মুরসালিন জবাব দিল না সাথে সাথে। চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল। প্রশ্নের ধরন ও গলার স্বরেই মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব। স্যার, আমি নিরপেক্ষ কেউ একজন। নিরপেক্ষ? হাসলেন দোলন সাহেব। জি স্যার। আপনি বিশ্বাস করতে পারছেন না বোধহয়। না পারারই তো কথা, তাই না? আমি কোনো দলের সমর্থক নই। আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারায় ব্যর্থ। আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি, এটা আরও কঠিন ভুল, তাই না কি? অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী। তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা খুব মানবিক, অন্তত আপনাদের চেয়ে। কামরুল দোলন সাহেবকে পার করে চপাত করে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল। মুরসালিনের হাত খোলা ছিল, তবু প্রতিক্রিয়া দেখাল না কোনো। আমাদের চাইতে ওরা মানবিক? যারা যুদ্ধাপরাধীদের সমর্থন নিয়ে জোট করে আর দেদারসে মানুষ মারে, ওরা মানবিক? বাপ্পি মণ্ডল খেকিয়ে উঠল। মানুষ মারার কথা বলছেন? কি আশ্চর্য! সাগর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায়? কি বলতে চাও তুমি? দোলন সাহেব বললেন। স্যার, কথা বললে অনেক হয়ে যাবে। বলব কি? আর শর্ত হলো, আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন। না কোনো জবাব, না প্রতিক্রিয়া। পরে দেখাবেন যা জমে ততক্ষণে। আমি তো পালাচ্ছি না। অন্তু দীর্ঘ করে শ্বাস টানল। তার নিজের উপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে। তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করেছে, সাথে সব কেড়েছে। এই গ্লানি টানা বড় কষ্টের। অথচ আজ সৈয়দ মুরসালিম মহানের মুখের আত্মগরিমা এক একটা সুচালো বানের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল। মুরসালিনের শরীরে ব্যথা নেই, চোখে মৃত্যুর ভয় নেই, কথায় জড়তা নেই। তবে সে কেন এত জমে গেছে? দোলন সাহেব বললেন, বলো। বলাটা ব্যাপার না। সমস্যা হলো, আপনারা নিতে পারবেন তো? না, আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পোষে তো। কটমট করছিল সবগুলো। মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ, সরল উপহাস। কিন্তু দোলন সাহেব বেশ গিলে হাসলেন। বলো। মুরসালিন বলল, আমার আব্বা খুন হয়েছে 2002-এ। কে মেরেছে জানেন? আন্দাজ করতে পারি। মুরসালিন মৃদু হাসল, এরপর বলল, আপনি জেনে থাকবেন হয়তো, সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশে 8-5 দিনের একটি অপারেশন চলেছিল। সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা, অপারেশন ক্লিন হাট। যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো। সেই একটা কারণ এটা হতে পারে। দোলন সাহেব হেসে উঠলেন, এই একটা কারণে ডুম হয়ে গেলে? কাঁচা বুদ্ধি তো না তোমার। বিবেচক তুমি।
মুরসালিন হাসল, মিছেমিছি সুনাম করবেন না। আর আমি ডুম হইনি স্যার, একটা মাপকাঠি পেয়েছি মাত্র। আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অবধি কি পেয়েছে কি স্যার? না, বহুত কিছুই পেয়েছে অবশ্য, সেসব থাক। মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে পাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অবধি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছে কিছু পায়নি, শুধু ক্ষয় ছাড়া। অবশ্য কি পেল সেটা বিষয় না, কিছু পেয়েছে এই অনেক। মুরসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দায়। দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুলে মেঝে খুঁড়তে লাগল। দোলন সাহেব কেমন করে যেন হাসলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমার কথা থেকে। মুরসালিন হেসে ফেল, অর্থাৎ আমি সেই স্কুল রাজাকার, যুদ্ধাপরাধীদের অন্তর্ভুক্ত। দিয়ে দিন স্যার ফাঁসি। দেশের শত্রু দশের শত্রু, নিপাত হোক নিপাত হোক। এমদাদ সমস্বরে বলে উঠল, নিপাত হোক। একটা ঝঙ্কার উঠে গেল এবার সবার স্বরে, নিপাত হোক নিপাত হোক। সেই সব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস। মুরসালিন বলল, স্যার, বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয় স্যার। চোষক, শোষক, মিশ্র, ভণ্ড সব স্যার। সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায়। তবে এটাও ঠিক, চাইবে নাই বা কেন? তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে। তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য। সেই প্রতিদানটা হল দেশের গদি, যা কেউ ছাড়তে রাজি নয়। মুরসালিন হাসল, ছাড়বেটা কেন? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, ছাড়ার মতো ব্যাপার নাকি? উত্তরাধিকার সূত্রে আইনতভাবে দেশ তাদের। কিন্তু সমস্যা হল স্যার, ভাগীশরিক অনেক, কিন্তু দেশ একটাই। আমরা যতই নিজেদের দুঃখী বলি, সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে, ভেবে দেখুন। একাশে কতজনের হবে? কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্ত করেছে? ভারতবর্ষ থেকে ইংরেজ যাবার পর সেখানেও এমনই হয়েছিল, জানেন তো। যেসব বিপ্লবীরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করল, স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যেই কামড়াকামড়ি লেগে গেল। স্বাধীনতার পর নিজেদের এই দেশ ভাগ বাটোয়ারা নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক। কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। অন্তু নির্নিমেষ তাকিয়ে শুনছিল শেষ। তার বুকটা কাঁপল। ইচ্ছে করে মুরসালিনকে বাধা দিতে। মুরসালিনদের বাঁচতে হবে। ওরা ফুরিয়ে গেলে কিয়ামত হবে দুনিয়ায়। অন্তু মনে হল, মুরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না। দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায়, নিজেদের অস্তিত্বের যোগান, অর্থাৎ ক্ষমতা। কেউ তো ছাড়তে চায় না, কেউ ত্যাগ করতে রাজি নয়। কিন্তু মুরসালিনের কি ভয় পাওয়া উচিত নয়? ওকে মেরে ফেলবে এরা, তারপর এভাবে এসব ভাববে কে? দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন। মুরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না। মুরসালিন বলল, আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্যাটালিয়ান। উনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ। বলাই বাহুল্য, আব্বা কোন দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন। অপারেশন ক্লিন হার্টে পলাশ আজগরের বাবাকে দেশছাড়া এবং ওর দাদাকে বন্দী করেছিলেন তার জুনিয়রেরা। পলাশ আজগরের দাদা কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করে। সেই শোধ নিতে গিয়ে পলাশ আজগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে। আমার ভাইকে জয় আমির আগেই মেরে ফেলেছে। স্যার, আমি রাজনীতিতে নয়, রাজনীতি আমাতে জড়িয়েছে। এতসবের পরও নিরপেক্ষ থাকি কি করে? ব্যক্তিজীবনকে এড়ানো দায় স্যার। তার উপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আঙুলের ভাঁজে চাবি ঘোরাচ্ছে বসে। হামজা লৌহখণ্ডের উপর আঁকিবুকি করছে। অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসালিনের কথা। জয়ের দিকে তাকাল। এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখে। বিরক্তিও নেই এসব কথা শোনাতে, আগ্রহ তো নেই। দোলন সাহেব বললেন, অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মাঝে। মুরসালিন হাসল, মানুষ মাত্রই ভুল। চয়ন উঠে এসে মুরসালিনের সামনে দাঁড়াল। হ্যাংলা পাতলা চেহারা, হাতের আঙুল ছটা, কালো কুচুটে চেহারা। দাঁতের মাড়ি চেপে ধরে বলল, সব কথার ওই এক কথা, দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে। অশ্রাব্য এক গালি দিয়ে বলল, তুই রাজাকারই তো শালা। যুদ্ধে তোর আমিরদের ফাঁকছে একসময়, এখন তোরও ফাটে। আর কস তুই যুদ্ধাপরাধীগণের সমর্থক না? মুরসালিন মাথা নাড়ল, এখনো বলছি। আর কে ঠেকায়? চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মুরসালিনের শরীরে। থেতলানোর ওপর থেতলে গেল মুখটা। রক্তে মুখ ভরে উঠল।
পুরনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব। চয়ন বলল, তুই আন্দোলন করিস, ওগোর সাহায্য করস, আমাদের বিরুদ্ধে কথা তুলস, পুরোপুরি অ্যাক্টিভ তুই শালা। তবু বাটপারি? নটকি মাগির পুত। তোরে জিন্দা কব্বরে গাইডা রাখমু একদম। মুরসালিন কিছুটা সময় নিল। হাত দিয়ে রক্ত মুছল। কয়েকটা শ্বাস নিল জোরে জোরে। এরপর বলল, কোনো দলের জন্য নয় শেষ। ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ দেখে টুকটাক হাত চুলকায়। তোমার ধারণা নয়, খালি গোড়া থেকে ভুল। ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব। রাখছেন না, কাউকেই বাধা দিচ্ছেন না। সুন্দরভাবে মুরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। মুরসালিন একটু গুছিয়ে নিয়ে বলল, তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার। কতদূর? দোলন সাহেব হাসলেন, মোঘল আমলে? না, অতদূর না। ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে। চললেই হলো। স্যার, এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল এক এক নম্বরের স্টুপিড। আপনার ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার চায় স্যার। শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করে তখন। আপনি জানেন, বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল। কামরুল বলে উঠল, তাই নাকি? আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না। বাপরে, বাই লাগতেছে তোমারে এখন। পাকিস্তানের গোলামি করতে এত শৌখিন তুমি, অথচ এতগুলা দিন বাইরে ঘুরছ। এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পুরো করা যাবে না। মুরসালিন হেসে উঠল। দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল। বলল, শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে। 5 খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপনা হিসেবে রাখলে ভালো। নামফলকে লেখা থাকবে, সেরা দেশদ্রোহীদের মাঝে একজন সৈয়দ মুরসালিন মহানের দেহখণ্ড। কেউ হাত ছোঁয়াবেন না। দোলন সাহেব বরাবরের মতো শান্ত স্বরে বললেন, কেন এই বিরোধ? যুক্তিযুক্ত মানুষ তুমি, 2-4টে যুক্ত ব্যাখ্যা দাও শুনি। আমি যৌক্তিক মানুষ নই, পর্যবেক্ষক টুকটাক। আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা? একটা স্বাধীন ভূখণ্ড। আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা হয় এমন, পরের দেশের শাসক পেছন মারবে কেন? পেছন মারবে মারুক, নিজের দেশের শাসক মারুক। আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীনতাপ্রবণ বাঙালি আজ অবধি স্বাধীনতা মানে এটাকেই বুঝে 16ই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন করে আসছে। অথচ আমি বলি, 1-6ই ডিসেম্বরে পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি, নিজেদের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর কাছে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে। সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কি, অথবা দেশের হানাদারের কাছে। আমরা তো জন্মেছি কেবল শোষিত হবার জন্যই। যার তার হাতে হলেই হলো। মুরসালিন একটু থেমে বলল, স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক। অনেকটা ওরকম, নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয়, পর টোকা দিলেও না। বুঝতে পারছেন স্যার? তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায়। আমরা বুঝব না এসব। একটা গল্প শুনবেন স্যার? অনেক গল্প জানো তুমি। তা জানি টুকটাক। তবে এখন গল্প থাক। ব্যাপারটা হলো, অবুঝকে বোঝানো গেলেও যারা বুঝে বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব। ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার। মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব, তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরও অনেক ধারণা থাকবে। সেগুলোও শুনতে ইচ্ছে করছে। জি স্যার, জানা দরকার। নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে। তা যেমন ধরুন, আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত। স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনিটা কমেছে। অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে। এটা ভালো স্যার। ওরা এসে কেন নিয়ে যাবে, আমরা গিয়ে দিয়ে আসব। পরোপকারী শাসক গোষ্ঠী। মুরসালিনের মুখটা কঠিন হল, স্যার, আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেদেরকে দেশের সর্বেসর্বা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করেনি। আর তা নিয়ে দলীয় বিবাদে ওরা চুল ছেঁড়াছিড়ি করছে, আমরা আমজনতা বলি হচ্ছি। স্যার, আমি কোনো দলেরই সমর্থক নই। কেবল মাঝে মধ্যে দোলাচলে গড়িয়ে পড়ি এক এক পাশে, এই যা। সব কথা রেখে দোলন সাহেব ভ্রু উঁচিয়ে সতর্ক কণ্ঠে বললেন, আর সবশেষে কথাটা কিন্তু এই আসছে, ওরাও যুদ্ধের বিরোধী ছিল, তুমিও। ওরাও কমই জামায়াতের সমর্থক ছিল, তুমিও। খুব ভুল বললেন। সেগুলো কি ব্যাখ্যা করব স্যার? করো। আমি শুনতে চাই।
ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম, পাকিস্তানিদের উপর এত কঠিন ক্ষোভ জমত, ইচ্ছে করত এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল আর হাতের উপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই, ওদের জাহান্নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি। মুরসালিন জোরে জোরে হাসল। বাচ্চা ছিলাম স্যার, বুঝতাম না। কিন্তু একটু একটু করে বড় হলাম, এরপর দেখলাম পরের দেশের শাসকেরা এতটা ভয়ানক ছিলই না বাঙালি জাতির উপর, তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা যা হয়ে আসছে। তো সেই একই পরাধীনতা যদি এখনও বাঙালিকে গ্রাস করে রাখে, তবে আপনার মনে হয় না স্যার, যুদ্ধটা কেবলই দেশপ্রেমিক বিপ্লবী শহীদদের রক্তের অপচয় ছিল? কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি, শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির। এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল, এত রক্ত, এত ত্যাগ, এত সম্মানহানি, এত হাহাকার। একটু থেমে মুরসালিন বলল, স্যার, এ কারণে হলেও সে সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয়। আর স্যার? থামে মুরসালিন। দোলন সাহেব বললেন, বলো বলো। থামলে চলবে না আজ, বলে যাও। মুরসালিন হাসল। আপনারা যাদের যুদ্ধাপরাধী বলে শাস্তি দিচ্ছেন, তাদের বয়স হিসেব করলে আপনাদেরকে মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না। নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে, তাদের দিচ্ছেন দেশদ্রোহীর শাস্তি একালে এসে। আবার আজও যারা শিশু, তারাও আপনাদের শিকার। স্যার, মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা মূলত ইসলামে। কারণ ইসলামের জীবনবিধান আপনাদের একরত্তি কর্মকাণ্ডকেও সমর্থন করে না। সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে, যে মুখগুলো মূর্খবোকা বাঙালদের সম্মুখে আপনাদের স্বরূপ তুলে ধরে নিজেদের বয়ানের মাধ্যমে। সমস্যা মূলত আপনাদের অনীতিতে, যে নীতি শিবিরের ছেলেরা গুড়িয়ে দিতে চায়। তাই যেন দেশে আর কোনো বিবেচক মুক্তিপ্রেমী গরম রক্তের যুবক তৈরি না হয়, সেই ব্যবস্থা করছেন আপনারা। যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন। আপনাদের সমস্যা নেই জয়দের থেকে, কারণ ওরা আপনাদের কাছে অনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ, ওরা অবিবেচক, ওরা আপনাদের কাছে ঋণী, তাই বিরুদ্ধে বলার মানসিকতা হব না ওদের। অথচ আপনারা কোথাকার কোনো মিছেমিছি যুদ্ধাপরাধ, কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন। কৌশল ভালো, তবে সস্তা।